নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা ভূগোল ম্যারাথন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই সেশনে আমরা জিওগ্রাফির টপ 200 এমসিকিউ কোশ্চেন খুব ডিটেলসে অ্যানালাইসিস করব। তাই বলতে পারো আজকের এই সেশনে তোমাদের অল ইম্পর্টেন্ট জিকে রিভিশন হয়ে যাবে। ওকে, যে কোশ্চেনগুলো তোমাদের সমাপ্ত আপকামিং এক্সামকে টার্গেট করে বানানো হয়েছে, বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, রেল গ্রুপ ডি, এনটিপিসি সিবিটি 2 আর এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এমটিএস, এছাড়াও রাজ্য স্তরের আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলি, ক্লাসিক, রাজ্য স্তরের গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমরা প্রত্যেকটা কোশ্চেন সেট আপ করেছি। ওকে, তো চলো তোমাদের সমাপ্ত কম্পিটিটিভ অ্যাসপিরেন্টদের জন্য এই ক্লাসটি মোস্ট একটি ইম্পর্টেন্ট ক্লাস। আজকের সেশন শুরু করা যাক। দেখো, চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজ্য স্তরের পরীক্ষার জন্য। ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? দেখো, তোমরা সকলেই জানো ভারতে মোট 28টি রাজ্য বর্তমানে রয়েছে। তো সেই 28টি রাজ্যের মধ্যে কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ তার বর্ডার লাইন এরিয়া শেয়ার করে? আনসার কী হবে? তখন কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। পশ্চিমবঙ্গ ভারতের মোট 28টি রাজ্যের মধ্যে 5টি রাজ্যের সাথে বর্ডার লাইন এরিয়া শেয়ার করে। ওকে, তো সেই রাজ্যগুলোর কী কী নাম রয়েছে চলো দেখে নেওয়া যাক। দেখো, সেই রাজ্যগুলো হচ্ছে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম। এই 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ তার সীমানাকে স্পর্শ করিয়েছে। ওকে, এবার দেখো, পরীক্ষক যদি একটু ডিপলি কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ভারতবর্ষের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা স্পর্শ করিয়েছে? তখন সঠিক অ্যান্সার কী হবে বলো তো? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে সবথেকে বেশি বর্ডার লাইন এরিয়া পশ্চিমবঙ্গের টাচ রয়েছে। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের রাজ্যের ব্যাপার। এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গ কোন কোন ইন্টারন্যাশনাল বর্ডার লাইনের সাথে যুক্ত, বা পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশ তার সীমানা স্পর্শ করিয়েছে, তখন সঠিক অ্যান্সার কী হবে? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে 3টি। দেখো, পশ্চিমবঙ্গ মোট 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করিয়েছে। ওকে, বা 3টি দেশের সাথে তার যে সীমানা সেটা স্পর্শ করিয়েছে। সেই 3টি দেশের নাম কি? দেখো, উত্তরে কে রয়েছে? উত্তরে রয়েছে ভুটান। ভুটানের সাথে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে। ওকে, আচ্ছা, উত্তর পশ্চিমে কে রয়েছে? উত্তর পশ্চিমে রয়েছে নেপাল। নেপালের সাথে পশ্চিমবঙ্গ তার সীমানাকে স্পর্শ করিয়েছে। আর কে রয়েছে? আর রয়েছে বাংলাদেশ। কোথায় রয়েছে? পূর্বে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তার সীমানাকে স্পর্শ করিয়েছে। ওকে, এবার দেখো, এখান থেকে যদি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে যে সর্বাধিক কোন দেশের সাথে পশ্চিমবঙ্গ তার বর্ডার লাইনকে টাচ করিয়েছে, সর্বাধিক সীমানা স্পর্শ করেছে, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলতো? বাংলাদেশ। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা স্পর্শ করিয়েছে। ওকে, চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর হয় কবে? দেখো, এই কোশ্চেনটা দুভাবে জিজ্ঞেস করে। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে লাগু হয় আর কবে কার্যকর হয়? এখানে জিজ্ঞেস করা হচ্ছে কবে কার্যকর হয়। তো সঠিক আনসার কি হবে? তাহলে সঠিক আনসার হবে অপশন এ, 1956 সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর হয়। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে কবে লাগু হয়, তখন সঠিক অ্যান্সার হতো 1955। মনে রাখবে, ঠিক আছে? লাগু হয়েছিল অ্যাক্ট 1955 থেকে 1956 সালের মধ্যে, অর্থাৎ 1955 হবে সঠিক। আর যদি কার্যকর জিজ্ঞেস করে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে 1956। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, 3 বিঘা কোটিকর সীমানা কোন দুই দেশের আন্তর্জাতিক সীমানাকে বলা হয়? বলো, 3 বিঘা কোটিকর সীমানা কোন দুই দেশের সীমানাকে বলা হয়? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত ভুটান, ভারত বাংলাদেশ। আনসার কি হবে? আনসার হয়ে যাবে অপশন ডি, ভারত বাংলাদেশ। ভারত বাংলাদেশের যে সীমানা সেটাকে কি বলা হয়? 3 বিঘা কোটিকর সীমানা বলা হয়। ওকে, আচ্ছা, ভারতের সাথে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন সেটা কতটা এরিয়া জুড়ে রয়েছে? 2272 কিমি এরিয়া জুড়ে রয়েছে। এটা মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে, আর রাজ্য স্তরের পরীক্ষায় এটা ভবিষ্যতেও বারবার জিজ্ঞেস করা হবে। তো চলো এই প্রশ্নের আনসার করো। এই প্রশ্নের আনসার আশা করি সকলেই পারবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। ওকে, আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? দামোদর উপত্যকা অঞ্চলের প্রাচীনতম কয়লা ক্ষেত্র হলো? দামোদর উপত্যকা অঞ্চলের প্রাচীনতম কয়লা ক্ষেত্র, সঠিক আনসার কি হবে?
দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রানীগঞ্জ। রানীগঞ্জ আসানসোলের সেই রানীগঞ্জ হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চলের প্রাচীনতম কয়লা ক্ষেত্রের নাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? ডাব্লিউবি অর্থাৎ পশ্চিমবঙ্গের এখানে কথা বলা হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে বলো? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি বলো? পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? কে কে পারবে এটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সো মনে রাখবে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি। পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্রতম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ওকে, আর পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম জেলার নাম কি? এটা তোমাদের জন্য টাস্ক রইল। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি আর পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? এই ইনফরমেশনগুলো মনে রাখবে, কারণ সামনে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম রয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। ওকে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যায়। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, পশ্চিমবঙ্গে রেশম শিল্প পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া যায় বলো? পশ্চিমবঙ্গে রেশম শিল্প কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মধ্যে পশ্চিমবঙ্গে রেশম শিল্প দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হলো? পশ্চিমবঙ্গে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চলের নাম কি? আই হোপ এটা সকলেই পারবে। আনসার হয়ে যাবে অপশান সি, দার্জিলিং। তোমরা সকলেই জানো দার্জিলিংয়ের চা পৃথিবীতে স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত। সো পশ্চিমবঙ্গের চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হচ্ছে দার্জিলিং। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মাটি বলো? সঠিক আনসার করো। এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পলি মাটি। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি পাললিক মৃত্তিকা। পাললিক মৃত্তিকা ভারতের সব থেকে বেশি এলাকা জুড়ে রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজধানীর পাশে অবস্থিত, পশ্চিমবঙ্গের রাজধানীর পাশে অবস্থিত কোন রেখা? দেখো এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, রাজ্য স্তরের পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে, কিন্তু কোশ্চেনটা নানাভাবে জিজ্ঞেস করা হয়। অর্থাৎ কখনো জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশে কোন রেখা গেছে, কখনো জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গের কোন জেলার পাশে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এইভাবে নানানভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশে দিয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদীগুলি হলো? পশ্চিমবঙ্গের উত্তরে প্রবাহিত নদীগুলির নাম কি বলো? পশ্চিমবঙ্গের উত্তরে প্রবাহিত নদীগুলির নাম কি? এর সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, তিস্তা, জলঢাকা, রায়ঢাক। তিস্তা, জলঢাকা, রায়ঢাক এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে প্রবাহিত নদী। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তিস্তার উৎস কোথায়? তিস্তার উৎস হচ্ছে সিকিমের জেমু হিমবাহতে। সিকিমের জেমু হিমবাহতে হচ্ছে তিস্তার উৎস, মনে রাখবে, অর্থাৎ তিস্তার উৎপত্তিস্থল। আচ্ছা, জলঢাকা, জলঢাকার উৎপত্তিস্থল কোথায়? জলঢাকার উৎপত্তিস্থল হচ্ছে সিকিম ও ভুটানের মাঝে বিদাং হ্রদ। সিকিম ও ভুটানের মাঝে বিদাং হ্রদে হচ্ছে জলঢাকার উৎপত্তিস্থল। আর রায়ঢাক এর উৎপত্তিস্থল কোথায়? রায়ঢাকের উৎপত্তিস্থল কোথায় রয়েছে? এর উৎপত্তিস্থল রয়েছে ভুটানের মধ্যে, ভুটানের আকাংচু হ্রদ, আকাংচু হ্রদের মধ্যে রায়ঢাক নদীর উৎপত্তিস্থল রয়েছে। ওকে, এবার দেখো এখান থেকে তেমন তো আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার মতো কিছু রয়েছে কি? আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে, বলো তো পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদীর নাম হয়ে যাবে তিস্তা। তিস্তা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদীর নাম, মনে রাখবে। ওকে, চল পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত বলো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। তো এই সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? কে কে পারবে বলো? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? দেখো এই প্রশ্নের একদম কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী বা সিঙ্গালীলা রেঞ্জ। এর অন্তর্গত হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। 3630 মিটার হচ্ছে সান্দাকফুর উচ্চতা। উচ্চতাটাও মনে রাখবে, কারণ এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে আর কোন কোন পর্বত শৃঙ্গ রয়েছে? পর্বত শৃঙ্গ রয়েছে ফালুট। ফালুটের উচ্চতা কত? ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 3595 মিটার।
ফালুট বাদ দিয়েও সবরগ্রাম, টাঙ্গালু এগুলো সব সিঙ্গাল্লা পর্বতশ্রেণীর অন্তর্গত শৃঙ্গ। ওকে, আচ্ছা একটা এখানে কোশ্চেন মনে রাখবে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে এই যে দার্জিলিং পর্বতশ্রেণী দেখছো, ঠিক আছে, দার্জিলিং রেঞ্জ, দার্জিলিং পর্বতশ্রেণী কী নামে পরিচিত বলো তো? দার্জিলিং পর্বতশ্রেণী ঘুম পর্বতশ্রেণী নামে পরিচিত, মনে রাখবে ঘুম শ্রেণী নামে পরিচিত। ঠিক আছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ঘুম শ্রেণী নামে কোন পর্বতশ্রেণী অন্তর্গত, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং রেঞ্জ। দার্জিলিং রেঞ্জ ঘুম পর্বতশ্রেণী নামে পরিচিত। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু সমাপ্ত পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, যে পৃথিবীর উচ্চতম রেল স্টেশনের নাম কি? পৃথিবীর উচ্চতম রেল স্টেশনের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘুম। ঘুম রেল স্টেশন হচ্ছে পৃথিবীর উচ্চতম রেল স্টেশনের নাম, মনে রাখবে। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? বলো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? এর আগে আমরা কি জানলাম? পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদীগুলো সম্পর্কে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর সম্পর্কে। বলো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, দামোদর। দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। ওকে, আচ্ছা বলো তো দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? দামোদর নদীর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে। ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে হচ্ছে দামোদর নদীর উৎপত্তি। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে দামোদর নদীর মোট দৈর্ঘ্য কত? দামোদর নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 592 কিমি, যার মধ্যে প্রায় 200 কিমির কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। ওকে, এবার দেখো জিজ্ঞেস করে দামোদর নদীর উপরে যে সমস্ত নির্মিত বাঁধ রয়েছে, দেখো দামোদর নদীর উপর নির্মিত বাঁধ হচ্ছে বরাকর নদীর উপর তিলায়া বাঁধ, কর্নার বাঁধ, মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ, এগুলো সব হচ্ছে দামোদর নদীর উপর নির্মিত বাঁধ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তামাক উৎপাদনকারী জেলা হলো? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তামাক উৎপাদনকারী জেলা, এই প্রশ্নের সঠিক আনসার কী হবে বলো? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, কোচবিহার। কোচবিহার জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তামাক উৎপাদনকারী জেলা। দেখো একটা তথ্য দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাকে নিবিড় পাইলট পরীক্ষার ভিত্তিতে সিগার ও তামাক চাষের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, মুর্শিদাবাদ জেলা দুটি অংশে বিভক্ত। মুর্শিদাবাদ জেলাকে কোন নদী দুই ভাগে বিভক্ত করেছে? বলো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশান সি, ভাগীরথী নদী। ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা 2011 সেন্সাস অনুযায়ী, 2011 যে জনগণনা হয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী ভারতের দ্বিতীয় জনবহুল জেলার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা হচ্ছে ভারতের দ্বিতীয় জনবহুল জেলা 2011 জনগণনা অনুযায়ী। এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে ভারতের প্রথম জনবহুল জেলার নাম কি 2011 জনগণনা অনুযায়ী, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে থানে। মনে রাখবে থানে হচ্ছে ভারতের বৃহত্তম জনবহুল জেলা 2011 সেন্সাস অনুযায়ী, আর সেকেন্ড হচ্ছে উত্তর 24 পরগনা। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের নয় পশ্চিমবঙ্গের জনবহুল জেলার নাম কি, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জনবহুল জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। ওকে, দেখো ওখানে তথ্য দেওয়া রয়েছে, দ্য হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া ওয়াজ থানে ইন সেন্সাস 2011 উইথ এ পপুলেশন অফ 1.1 করোড়। এটা হচ্ছে থানের পপুলেশন। আর উত্তর 24 পরগনার পপুলেশন কত দেওয়া রয়েছে? দেখো দেওয়া রয়েছে 1.08 করোড়। ওকে, প্রায় কাছাকাছি রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশান এ, কলকাতা। কলকাতা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোনটি পশ্চিমবঙ্গের একটি বিভাগের নাম নয়? পশ্চিমবঙ্গের যে বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে কোনটি অন্তর্গত নয়? বলো, প্রেসিডেন্সি, বর্ধমান, মালদা নাকি জলপাইগুড়ি? পশ্চিমবঙ্গে মোট কয়টি বিভাগ রয়েছে? পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে। তার মধ্যে সঠিক আনসার কী হবে বলো? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, মালদা। কিন্তু পশ্চিমবঙ্গের কোনো বিভাগের নাম নেই, মালদা নামে কোনো পশ্চিমবঙ্গের বিভাগ নেই। চলো পশ্চিমবঙ্গের বিভাগগুলোর নাম দেখে নেওয়া যাক। দেখো এই হচ্ছে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। কী কী নামগুলো দেখে নাও? প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ আর জলপাইগুড়ি বিভাগ। ওকে, তো এই যে বিভাগগুলো রয়েছে
দেখো এবার তোমরা হয়তো বলবে যে এখানে তো মালদা বিভাগ রয়েছে, তাহলে অপশানে কেন আমাদের ওখানে সঠিক অ্যান্সার হলো এটা? তো এই জায়গাটা এবার ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানে কি রয়েছে, মালদহ, আর এখানে কি রয়েছে, মালদা। তো মালদহ বলে কি কোনো জায়গার নাম রয়েছে বা কোনো বিভাগের নাম রয়েছে? নেই। সো এই জন্য এটা এখানে সঠিক হলো। ঠিক আছে, কোশ্চেন কি বলছিল, কোনটি পশ্চিমবঙ্গের বিভাগের নাম নয়। সো কোশ্চেন ভালোভাবে পড়ে নেবে, একদম অপশানগুলো ভালোভাবে পড়ে নেবে, কারণ এখন কোশ্চেন এই ধরনের পেঁচানো হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু কোশ্চেনের মধ্যে একটু এলোমেলো করে দেওয়া হচ্ছে যাতে তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়, আর ওই কনফিউশনের জন্যই তোমরা জানা সত্ত্বেও ভুল করে চলে আসো। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হলো, বলো পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসলের নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন এ, পাট। পাট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। ওকে, চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যায়। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে, ম্যাসেঞ্জোর বাঁধ বা ম্যাসেঞ্জোর ড্যাম প্রকল্পের সাথে যুক্ত কোন নদী? বলো ম্যাসেঞ্জোর বাঁধের সাথে যুক্ত কোন নদী? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মৌরাক্কি। মৌরাক্কি নদীর উপর রয়েছে ম্যাসেঞ্জর ড্যাম, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, বলো সঠিক অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি বলো তো? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? আর সাউথ 24 পরগনা হবে তোমাদের বৃহত্তম জেলা। ঠিক আছে, এরিয়ার দিক থেকে বৃহত্তম জেলা হবে সাউথ 24 পরগনা, মনে রাখবে। আচ্ছা বলো তো পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রামের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রামের নাম কি? সঠিক অ্যান্সার কী হবে বলো? পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রামের নাম কি? তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? মারগ্রাম। মারগ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ভিলেজ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাতের জেলা হলো, পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? বলো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাতের জেলা। সঠিক অ্যান্সার কী হবে বলো? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম নাকি নান অফ দিস? সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পুরুলিয়া। পুরুলিয়া জেলাতে পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত হয়, এই জন্য পুরুলিয়াতে মাঝে মধ্যেই খরা দেখা দেয়। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোন নদীর উপর মাইথন ব্যারেজ নির্মাণ করা হয়েছে? কোন নদীর উপর মাইথন ড্যাম নির্মিত? দেখো এই কোশ্চেনটা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 50% স্টুডেন্ট এক আলাদা উত্তর জানে, আরেক 50% স্টুডেন্ট আলাদা উত্তর জানে। এই দুজনের মধ্যে কনফিউশন কেন থাকে জানো? কনফিউশনের কারণ হচ্ছে, দেখো এখানে কি রয়েছে, মাইথন ব্যারেজ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে, কিন্তু এখানে দেখো দামোদরের অপশান দেওয়া নেই। তাহলে সঠিক অ্যান্সার আমরা কি করব? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 50% স্টুডেন্ট কি জানে যে দামোদর নদের উপর রয়েছে মাইথন ড্যাম। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? তাহলে সঠিক অ্যান্সার হবে বরাকর নদী। বরাকর নদীর উপর রয়েছে মাইথন ড্যাম। এবার দামোদরের এই উপনদী হচ্ছে বরাকর, এই ইনফরমেশনটা অনেকেই জানে না। ওকে, আবার কখনো দেখা যায় যে বরাকর নদীর উপর মাইথন ড্যাম নির্মিত, এটা অনেকে এমসিকিউতে পড়েছে। এবার দেখা গেলো সেখানে বরাকর নদী অপশানেই নেই, অপশানে রয়েছে দামোদর নদ, তাহলে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে দামোদর নদ। আর যদি দেখা যায় যে দামোদর নদও অপশানে রয়েছে, বরাকর নদীও অপশানে রয়েছে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বরাকর নদ। ওকে, সরি বরাকর নদী। তো এই জন্য তোমাদেরকে বলি এমসিকিউর সাথে সাথে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ক্লাসে অনেক কিছু যে কনফিউশন থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী এর রচয়িতা কে? প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনীর রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর রচয়িতা। কত সালে পাবলিশ হয়? 1865-তে পাবলিশ হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? দেখো এর আগে আমরা জেনেছি উত্তরবঙ্গের নদীগুলো, কিন্তু প্রধান নদী কোনটি সেটা কিন্তু জানিনি। তো চলো উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তিস্তা। তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী এবং পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী, পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী। আচ্ছা বলো তো তিস্তার উৎপত্তি স্থল কোথায়? কে কে পারবে? একটু আগে আমি বললাম তিস্তার উৎপত্তি স্থল কোথায়, তোমরা কমেন্টে জানাও। চলো চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রথম ভারতীয় গ্রন্থাগারিক কে? ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রথম ভারতীয় গ্রন্থাগারিক, অর্থাৎ কোশ্চেন জিজ্ঞেস করছে যে ভারতের যে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে সেই ন্যাশনাল লাইব্রেরির ফার্স্ট ইন্ডিয়ানকে যিনি লাইব্রেরিয়ান ছিলেন। চলো ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হরিনাথ দে। হরিনাথ দে
ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরির ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান ছিলেন? টাইম পিরিয়ডটা দেখে নাও, 1907 থেকে 1911 পর্যন্ত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ হলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? বলো তো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন সি রাজাগোপালাচারী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? বলো, খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর আইআইটি কবে এস্টাবলিশ হয়? বলো, সঠিক অ্যান্সার কী হবে? কে কে পারবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1951 সালে খড়গপুর আইআইটি স্টাবলিশ হয়েছিল খড়গপুরতে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি পায়? সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি পায় কবে? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1955 সালে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি পায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার জিতেছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি কে যিনি ভারতরত্ন পেয়েছিলেন? চলো আনসার করো। পশ্চিমবঙ্গের প্রথম কে ভারতরত্ন পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় প্রথম ব্যক্তি পশ্চিমবঙ্গের যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কত সালে? 1961, 1961 সালে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন বছর হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খোলা হয়েছিল? কোন বছর হাওড়া ব্রিজ জনসাধারণদের জন্য খোলা হয়েছিল? এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নের আনসার হবে অপশন বি, 1943 সালে হাওড়া ব্রিজকে জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। দেখো, হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হচ্ছে কবে? 1936, 1936-তে, শেষ হচ্ছে 1942-তে। মনে রাখবে, হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1936 সালে, শেষ হয়েছিল 1942 সালে, আর জনসাধারণের জন্য ওপেন করা হয়েছিল 1943 সালে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা বলো তো, হাওড়া ব্রিজ কোন নদীর উপর রয়েছে? হাওড়া ব্রিজ কোন নদীর উপর রয়েছে? তোমরা কমেন্টে জানাও দেখি এই প্রশ্নের অ্যান্সার। হাওড়া ব্রিজ কোন নদীর উপর রয়েছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন বছর বিদ্যাসাগর সেতু নির্মাণ সম্পন্ন হয়েছিল? বিদ্যাসাগর সেতু হাওড়া ব্রিজ থেকেই দেখতে পাওয়া যায়। তো বলো, বিদ্যাসাগর সেতু নির্মাণ হয়েছিল কবে? হাওড়া ব্রিজ যদি দাঁড়িয়ে থাকো তাহলে সেখান থেকেই তোমরা দেখতে পাবে বিদ্যাসাগর সেতু। তো বিদ্যাসাগর সেতুর নির্মাণ কাজ কমপ্লিট হয়েছিল কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1992, 1992 সালে বিদ্যাসাগর সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এই বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ, এই দুটো কোন নদীর উপর রয়েছে? কমেন্টে জানাও। চলো পরবর্তী কোশ্চেন দেখো। আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কবে? আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কবে? চলো এই প্রশ্নের আনসার করো। দেখো, আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1922 সালে আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। চলো একটু ডিটেলস দেখে নেওয়া যাক। দেখো, ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সুরেশচন্দ্র মজুমদার এবং সম্পাদক প্রফুল্ল কুমার সরকার আনন্দবাজার পত্রিকা চালু করেন 1922 সালে। তো এই দুজনের মধ্যে পরীক্ষায় যে কোনো একজনের নাম থাকবে যে আনন্দবাজার পত্রিকা কে চালু করেন। হয়তো সুরেশচন্দ্র মজুমদার থাকবে, নতুবা সম্পাদক প্রফুল্ল কুমার সরকার থাকবে। দুজনের মধ্যে যে কোনো একজনেরই নাম থাকবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পশ্চিমবঙ্গ ভারতের ড্যাশ জনবহুল রাজ্য? বলো, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে জনসংখ্যার দিক থেকে কততম স্থানে রয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, চতুর্থ। চতুর্থ স্থানে রয়েছে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে ইউপি। সেকেন্ড স্থানে কে রয়েছে? সেকেন্ড স্থানে রয়েছে মহারাষ্ট্র। থার্ড স্থানে কে রয়েছে? থার্ড স্থানে রয়েছে বিহার। ফোর্থ স্থানে কে রয়েছে? ফোর্থ স্থানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বাংলা ড্যাশ পৃথিবীর সবচেয়ে বেশি কথিত মাতৃভাষা? বলো, পৃথিবীর সবচেয়ে বেশি কথিত ভাষা বাংলা, সেটা কত নম্বর র্যাঙ্কে রয়েছে? বলো, কোশ্চেনটা ভালোভাবে পড়ে নাও। বাংলা ড্যাশ পৃথিবীর সবচেয়ে বেশি কথিত ভাষা কততম? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সপ্তম। অপশান বি, সপ্তম। বাংলা সপ্তম পৃথিবীর সবচেয়ে বেশি কথিত ভাষা। আর যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় কোন মানুষ কথা বলা হয়, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে চীনের, কি বলো, চীনের ল্যাঙ্গুয়েজ। চীনের ল্যাঙ্গুয়েজটার নাম কি বলো? চীনের চাইনিজ ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজটার নাম কি, কে কে পারবে তোমরা বলো তো? সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে। ওকে, চলো, কিন্তু একটা কথা মনে রাখবে, বাংলাকে কিন্তু ইউনেস্কোর দ্বারা সুইটেস্ট ল্যাঙ্গুয়েজের খেতাব দেওয়া হয়েছে।
ওকে, এই তথ্যটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন বৎসর বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল? বলো, কোন বৎসর বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল? সঠিক আনসার কী হবে? বলো, কোন বৎসর বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 1943। 1943 সালে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওকে, দেখো আরেকটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় কোশ্চেন যে 76-এর মন্বন্তর কবে হয়েছিল? দেখো বাংলায় 76-এর মন্বন্তর এটা একটা ভয়াবহ দুর্ভিক্ষ, ঠিক আছে? এই দুর্ভিক্ষটা হয়েছিল কবে? 1770 খ্রিস্টাব্দে। কোশ্চেন জিজ্ঞেস করে যে 76-এর মন্বন্তর ইংরেজিতে কত সালে হয়েছিল? তখন সঠিক অ্যান্সার হবে 1776। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বাংলায়, তখন সঠিক অ্যান্সার হবে 1176। ওকে, এই জন্য এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে 76-এর মন্বন্তর সময় বাংলার গভর্নর কে ছিলেন? বলো, 76-এর মন্বন্তর সময় বাংলার গভর্নর ছিলেন কে? লর্ড কার্টিয়ার। মনে রাখবে, লর্ড কার্টিয়ার ছিলেন 76-এর মন্বন্তর সময় বাংলার গভর্নর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয়? বলো, ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয়? সঠিক অ্যান্সার বলা হবে অপশান সি, গঙ্গা। গঙ্গাকে বলা হয় ভারতের জীবনরেখা। ওকে, গঙ্গাকে বলা হয় ভারতের জীবনরেখা। আচ্ছা বলো তো, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা তোমরা আশা করি সকলেই পারবে। দৈর্ঘ্য হচ্ছে 2525, এটা তো সকলেই জানো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম বাংলা সাহিত্য কে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন? প্রথম বাংলা সাহিত্যে কে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন? এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো স্ট্র্যাটেজিকের কোশ্চেন। চলো, প্রথম বাংলা সাহিত্যে কে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন? এই প্রশ্নের আনসার হবে কি বলো? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন এ, জীবানন্দ দাশ। জীবানন্দ দাশ প্রথম বাংলা সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন কত সালে? 1955 সালে। ওকে, প্রথম বাংলা সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন 1955 সালে জীবানন্দ দাশ। পরবর্তী কোশ্চেন দেখো, কোনটি পশ্চিমবঙ্গের এলাকায় আকার দ্বারা ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক? পশ্চিমবঙ্গের মধ্যে এলাকায় বা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত আকার দ্বারা, এরিয়া দ্বারা ক্ষুদ্রতম ন্যাশনাল পার্কের নাম কি? বলো, সবথেকে ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক বাই এরিয়া। সঠিক আনসার কী হবে? অপশন ডি, সিঙ্গাল্লা ন্যাশনাল পার্ক। সিঙ্গাল্লা ন্যাশনাল পার্ক হচ্ছে এরিয়ার দিক থেকে সবথেকে ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের। ওকে, দেখে নাও, দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সুন্দরবন। সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ন্যাশনাল পার্ক। কিসের দিক থেকে? এরিয়ার দিক থেকে, মনে রাখবে। আর ক্ষুদ্রতম হচ্ছে সিঙ্গাল্লা ন্যাশনাল পার্ক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? বলো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের আমলে 1780-তে কলকাতা মাদ্রাসা এস্টাবলিশ হয়েছিল। এটা ইতিহাসের কোশ্চেন। তো এই যে পিডিএফটি তোমরা দেখছো, ঠিক আছে, এখানে আমরা 200 থেকে 400 কোশ্চেন ভূগোলের আলোচনা করব। কিছু কিছু কোশ্চেন স্ট্র্যাটেজিকের, 1-2 কোশ্চেন ইতিহাসের হয়ে গেছে টাইপিং। তো এর আগে যে আমরা 1 থেকে 200 প্রশ্ন ইতিহাসের আলোচনা করেছি, সেই প্রশ্নগুলো তোমরা পেতে চাও তাহলে পিডিএফটি ডাউনলোড করে নেবে। পিডিএফের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা দেখো ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, পিডিএফটি ডাউনলোড করে নেবে। আর যদি তোমরা পুরো কমপ্লিট ইতিহাস রিভিশন করতে চাও, যে ইতিহাস থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় যেন বাদ না পড়ে, তাহলে তোমরা এই 1 থেকে 200 প্রশ্নের যে আলোচনা হয়েছে ইতিহাস ম্যারাথন ক্লাস, এই ম্যারাথন ক্লাসটা দেখে নেবে। কথা দিচ্ছি তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন একটাও মিস হবে না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যায়। দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কবে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলো? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 1921। 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা স্টাবলিশ হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন বইটি বাঙালি দেশপ্রেমের বাইবেল নামে পরিচিত? বলো, কোন বইটি বাঙালি দেশপ্রেমের বাইবেল নামে পরিচিত? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, আনন্দমঠ। আনন্দমঠ বাঙালি দেশপ্রেমের বাইবেল নামে পরিচিত। আনন্দমঠ কবে প্রকাশিত হয় বলো? আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল? আনন্দমঠ থেকে কি নেওয়া হয়েছে? আমাদের জাতীয় গীত নেওয়া হয়েছে, ঠিক আছে, বন্দে মাতরম। তো বন্দে মাতরম কবে প্রথম গাওয়া হয়েছিল? 1896-তে, এটা তো সকলেই জানো। আচ্ছা, আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল? তোমাদেরকে অপশন দিচ্ছি, 1882, 1883, 1885 নাকি 1892। এই 4টা অপশানের মধ্যে তোমরা সঠিক অ্যান্সার করো। আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল? এটা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বাংলা ভাষায় সাহিত্য
একাডেমি পুরস্কার 2018-তে কে জিতেছে? বাংলা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার 2018-তে কে জিতেছে? এই প্রশ্নের আনসার কী হবে বলো? এই প্রশ্নের আনসার হবে তোমাদের অপশন এ, সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার 2018-তে জিতেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো চলো এই প্রশ্নের আনসার করো। এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন এ, টাইফুন। টাইফুন ঘূর্ণিঝড় বলা হয় চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে। ওকে, আচ্ছা এই যে তোমরা অপশানগুলো দেখছো, টাইফুন, হেরিকেন, সাইক্লোন, টর্নেডো, এগুলো সব হচ্ছে ঘূর্ণিঝড়, কিন্তু প্রায় একই ধরনের ঘূর্ণিঝড় হওয়া সত্ত্বেও এদের নামগুলো আলাদা। এদের নামগুলো আলাদা কেন বলো তো? এদের নামগুলো আলাদা হওয়ার কারণ হচ্ছে এদের যে উৎপত্তি স্থল তার উপর ভিত্তি করে এদের নাম রাখা হয়েছে। ওকে, তো দেখো টাইফুন ঘূর্ণিঝড় কোথায় উৎপত্তি হয় বলো? টাইফুন ঘূর্ণিঝড় উৎপত্তি হয় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে। মনে রাখবে, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হয় কে? টাইফুন ঘূর্ণিঝড়। ওকে, এবার দেখে নাও হেরিকেন। হেরিকেন ঘূর্ণিঝড় কোথায় উৎপত্তি হয় বলো? হেরিকেন ঘূর্ণিঝড় উৎপত্তি হয় আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে। কোথায়? আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হয় হেরিকেন ঘূর্ণিঝড়ের। এবার দেখে নাও সাইক্লোন। ঠিক আছে, সাইক্লোন কোথায় উৎপত্তি হয়? সাইক্লোন উৎপত্তি হয়, এটা টাইপিংয়ে ভুল রয়েছে, সাইক্লোন হয়ে গেছে, সাইক্লোন হবে। ঠিক আছে, তো সাইক্লোন ঘূর্ণিঝড় কোথায় উৎপত্তি হয়? প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উৎপত্তি হয় সাইক্লোন ঘূর্ণিঝড়ের। আচ্ছা, টর্নেডো কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? টর্নেডো কোথায় দেখতে পাওয়া যায়? এটা তোমাদের জন্য টাস্ক রইল। দেখো টর্নেডো সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? স্থলভাগের উপর তৈরি হয়, তবে অধিকাংশ সাইক্লোনের সমুদ্রে সৃষ্টি হয়। ঠিক আছে, টর্নেডো কোথায় দেখতে পাওয়া যায়? এটা তোমরা কে কে পারবে বলো? টর্নেডো কোথায় দেখতে পাওয়া যায়? কমেন্টে জানাও দেখি টর্নেডো কোথায় দেখতে পাওয়া যায়, কে কে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত হয়। অপশান অনুযায়ী সঠিক আনসার করতে হবে। আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত হয়, বলো সঠিক আনসার কে কে পারবে, কমেন্ট করো দেখি। দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন বি, ক্ষয়জাত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত হয়। আগ্নেয় শিলা পাললিক শিলায় রূপান্তরিত হয় কী কারণে? ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, জিএমটি এবং আইএসটি, জিএমটি এবং আইএসটির মধ্যে ডিফারেন্ট কত? দেখো জিএমটি এর ফুল ফর্ম হচ্ছে গ্রিনিচ মিন টাইম, আর আইএসটি এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো এদের মধ্যে ডিফারেন্ট কত রয়েছে বলো? সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 5 ঘন্টা 30 মিনিট। গ্রিনিচ মিন টাইম ও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে ডিফারেন্ট রয়েছে 5 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের যে এক্সাক্ট প্লেসটা ভারতের কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে রয়েছে। এক্সাক্ট প্লেসটার নাম কি তোমরা পারবে? এক্সাক্ট প্লেসটার নাম কি তোমরা কে কে পারবে? এটা আমি অলরেডি আলোচনা করেছি ক্লাসে। চলো কমেন্টে জানাও। দেখো পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি? নিম্নোক্ত কোন রাজ্যের জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি দেখতে পাওয়া যায় বলো? সঠিক আনসার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, বিহার। বিহারে সর্বাধিক জনঘনত্ব দেখতে পাওয়া যায়। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কখনো চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়? দেখো যদি এখানে বিহার অপশানে না থাকতো, ধরে নাও এখানে বিহার অপশানে নেই, এর জায়গায় হয়তো দেওয়া রয়েছে তোমাদের মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ অপশানে দেওয়া রয়েছে, আর পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ অপশানে রয়েছে। তাহলে তোমরা সঠিক অ্যান্সার কী করবে? তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। এবার তোমরা যখন এমসিকিউ পড়বে, ধরে নাও এখানে হয়তো কোনো শিক্ষক এমসিকিউতে মধ্যপ্রদেশকে অ্যাড করেছে, বিহারকে অ্যাড করেনি, তখন তোমরা ভাববে যে আমরা তো পড়েছিলাম যে ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বাপেক্ষা জনঘনত্ব দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে, কিন্তু এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট নয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে নয়, সর্বাধিক জনঘনত্ব দেখতে পাওয়া যায় বিহারের মধ্যে। কিন্তু যদি বিহার অপশানে না থাকে আর অপশানে থাকে পশ্চিমবঙ্গ, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। কেন পশ্চিমবঙ্গ হবে? কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় জনঘনত্ব রাজ্য। ওকে, জনঘনত্বের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সো তোমরা অপশান দেখে কিন্তু আনসার করবে। এমসিকিউ কোশ্চেন সবসময় অপশান দেখে হয়। ঠিক আছে, অপশান যেমন থাকে তেমন অনুযায়ী কিন্তু আনসার হয়, এটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কিসের মধ্য দিয়ে বলো? গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়,
এই কোশ্চেনটা কিন্তু বিসিএস প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন। তো এই প্রশ্নের আনসার হবে অপশন বি, বদ্বীপের মাধ্যমে। গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় বদ্বীপের মাধ্যমে। বদ্বীপ হয়ে কিন্তু গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হচ্ছে, বে অফ বেঙ্গলে পড়ছে। পরবর্তী কোশ্চেন দেখো, নাগার্জুন বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত। নাগার্জুন বহুমুখী প্রকল্পের বাঁধ কোন নদীর উপর নির্মিত রয়েছে? বলো, নাগার্জুন বহুমুখী বাঁধ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপর রয়েছে নাগার্জুন বহুমুখী বাঁধ। ওকে, কোন রাজ্যে রয়েছে? দেখো দেখো বর্ডার বিটুইন নালগোন্ডা ডিস্ট্রিক্ট ইন তেলেঙ্গানা অ্যান্ড গুটার ডিস্ট্রিক্ট ইন অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যের মধ্যে রয়েছে নাগার্জুন ড্যাম। কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে ড্যাশ উদ্দেশ্যে? বলো, এটা বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধের নির্মাণ করা হয়েছে। হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধির জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন আছে, তার আগে তোমরা বলো ফারাক্কা বাঁধ কোন জেলাতে রয়েছে? ফারাক্কা বাঁধ রয়েছে মুর্শিদাবাদ জেলাতে, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারতের রুড় নামে পরিচিত? বলো, কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারতের রুড় নামে পরিচিত? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, দুর্গাপুর। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে বলা হয় ভারতের রুড়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুই দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুই দ্বীপের মধ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল ডেস নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? বলো, সঠিক আনসার হবে অপশন এ, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় অঞ্চলের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল। চলো পরবর্তী কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? বলো, সঠিক আনসার কী হবে? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটাতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? বলো, তুলা চাষের জন্য উপযোগী কোন মৃত্তিকা? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, রেঙ্গুর মৃত্তিকা, যেটাকে কালো মৃত্তিকা বলা হয়। এই মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুই দেশের সীমান্ত রেখাকে নির্দেশ করে? বলো, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুই দেশের সীমানাকে নির্দেশ করে? চলো আনসার করো। সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ভারত ও চীন। ভারত ও চীন এই দুই দেশের সীমান্ত রেখা ম্যাকমোহন সীমান্ত রেখা নামে পরিচিত। আর ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা কী নামে পরিচিত? বলো, রেড ক্লিফ নামে পরিচিত। ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখা কী নামে পরিচিত? 3 বিঘা কোটিকর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? ভাষার ভিত্তিতে তৈরি প্রথম গঠিত রাজ্যের নাম কি? চলো আনসার করো। এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে প্রাচীনতম শিলা দ্বারা গঠিত অঞ্চলটির নাম কি? এই প্রশ্নের আনসার করো। এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, আরাবলী পর্বত। আরাবলী পর্বত হচ্ছে প্রাচীনতম শিলা দ্বারা গঠিত, মনে রাখবে। ওকে, আচ্ছা, আরাবলী পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি? আরাবলী পর্বতের সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে গুরু শিখর। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, হলদিয়া একটি কি বলো, কোন শিল্পকেন্দ্র? অপশান অনুযায়ী সঠিক আনসার করো। অপশান অনুযায়ী সঠিক আনসার হবে তোমাদের অপশান এ, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। হলদিয়া হচ্ছে একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। চলো পরবর্তী কোশ্চেন দেখো, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, রেঙ্গুর মৃত্তিকা। কৃষ্ণ কথার অর্থ কি? কালো। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা বলা হয় রেঙ্গুর মৃত্তিকাকে। ওকে, যেটাকে আমরা কালো মাটি বলে থাকি। তো সেই কালো মাটিটা কোথায় দেখতে পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমিতে দেখতে পাওয়া যায়, মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। এই কোশ্চেনটা বিভিন্নভাবে জিজ্ঞেস করে। কখনো এভাবে জিজ্ঞেস করে যে দাক্ষিণাত্য মালভূমিতে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়, অপশান দিয়ে দেয়। কখনো জিজ্ঞেস করে মহারাষ্ট্রে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়, জিজ্ঞেস করে। কখনো জিজ্ঞেস করে যে কার্পাস চাষের জন্য ভালো উপযুক্ত মাটি রেঙ্গুর মাটি, এটা কোথায় দেখতে পাওয়া যায়?
নানাভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে। সো মনে রাখবে, কোশ্চেনটা যেভাবে জিজ্ঞেস করুক, ঠিক আছে, সঠিক আনসার করার চেষ্টা করবে। দাক্ষিণাত্য মালভূমি দেখতে পাওয়া যায় কালো মাটি বা রেঙ্গুর মৃত্তিকা। রেঙ্গুর মাটিকেই বলা হয় কালো মৃত্তিকা। কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা বা রেঙ্গুর মৃত্তিকা একই জিনিস। এটা মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। আর এখানে সবথেকে বেশি ভালো চাষ হয় কার্পাস। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন। ভারতের যে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে সেটা কোন বৈশিষ্ট্য সম্পন্ন বলো? সঠিক আনসার হবে অপশন এ, লৌহ কণায় সমৃদ্ধ। ভারতের যে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে এটা লৌহ কণায় সমৃদ্ধ মৃত্তিকা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নামে নথিভুক্ত করা হয়েছে। বলো, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নামে নথিভুক্ত করা হয়েছে কোন বৈশিষ্ট্যের জন্য? সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য বা ম্যানগ্রোভ গাছের জন্য ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব দেওয়া হয়েছে সুন্দরবনকে। আচ্ছা দেখো, সুন্দরবন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। সুন্দরবন টাইগার রিজার্ভের খেতাব কবে পায়? 1973 সালে। সুন্দরবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি খেতাব কবে পায়? 1977 সালে। সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে হয়? 1984 সালে। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ খেতাব কবে পায়? 1927 সালে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কবে ঘোষণা হয়? 1989 সালে। সুন্দরবন কত সালে রামসার সাইটের খেতাব পায় বলো তো? 2019 সালে। তো এই সালগুলো মনে রাখবে, এখান থেকে একটি কোশ্চেন কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে, রিসেন্টলি এটা জিজ্ঞেস করেছিল যে রামসার সাইটের খেতাব সুন্দরবন কবে পেয়েছে, তো 2019-এ এটা WSS প্রিতে জিজ্ঞেস করা হয়েছিল। তো এই তথ্যগুলো মনে রাখবে। সুন্দরবন টাইগার রিজার্ভ পেয়েছিল 1973 সালে। সুন্দরবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির খেতাব পেয়েছিল 1977 সালে। সুন্দরবন ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়েছিল 1984 সালে। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিল 1927 সালে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা হয়েছে 1989 সালে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে? এই প্রশ্নের আনসার হবে অপশন বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে সবথেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে। ঝাড়খণ্ডের এক্সাক্ট যদি স্থান জিজ্ঞেস করে তো মনে রাখবে ধানবাদ ও বোকারো। ধানবাদ ও বোকারোতে সবথেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের শিক্ষার হার হলো, পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত পার্সেন্টেজ রয়েছে বলো? কত শতাংশ পশ্চিমবঙ্গে শিক্ষিত রয়েছে? সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 77% পশ্চিমবঙ্গের শিক্ষার হার রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে বলো? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ভারতের 7.55%, ঠিক আছে, 7.55% লোক পশ্চিমবঙ্গে বাস করে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক হয়? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সর্বাধিক আখের উৎপাদন হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় বলো? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? ভারতের সর্বাধিক তুলা উৎপন্ন হয় কোথায়? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, গুজরাট। এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ভারতের সর্বাধিক তুলা উৎপন্ন হয় গুজরাটে। অনেকেই কিন্তু এখনও পর্যন্ত অ্যান্সার এটা মহারাষ্ট্র করবে, তো এটা আপডেট হয়েছে, কোশ্চেনটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগ স্থল হলো, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগ স্থল হলো কোন পর্বত বলো? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত হচ্ছে পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগ স্থল। এই নীলগিরি পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, দেখো কোশ্চেন চলে এসছে, নর্মদা নদীর উৎপত্তি কোথায় বলো? নর্মদা নদীর উৎপত্তি কোথায়? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ওই যে বললাম নীলগিরি পর্বতের অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে বলো? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ঝিলম। ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। বা কোশ্চেনটা ভাবে জিজ্ঞেস করতে পারে জম্মু কাশ্মীর কোন নদীর উপর নির্মিত রয়েছে বা জম্মু কাশ্মীর কোন নদীর উপর রয়েছে, তো সঠিক আনসার হয়ে যাবে ঝিলাম। ঝিলাম নদীর উপর রয়েছে জম্মু কাশ্মীর শহর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের ধান উৎপাদনের ড্যাশ হয় পশ্চিমবঙ্গে? ভারত ধান উৎপাদনের দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে বলো? আর পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কত নম্বর স্থানে রয়েছে বলো? ভারতের ধান উৎপাদনে কত নম্বর পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গ?
সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম। ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আর পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ধান কোথায় হয়? বর্ধমানতে। মনে রাখবে, বর্ধমানের সবথেকে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়, যার জন্য বর্ধমানকে কি বলা হয়? পশ্চিমবঙ্গে ধানের রানী শহর বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, মানস সরোবর অবস্থিত। মানস সরোবর কোথায় অবস্থিত বলো? মানস সরোবর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশান অনুযায়ী অপশান সি, কৈলাস পর্বত। কৈলাস পর্বত শ্রেণীতে অবস্থিত হচ্ছে মানস সরোবর। এই মানস সরোবরে কার উৎপত্তি রয়েছে বলো? সিন্ধু নদীর উৎপত্তিস্থল রয়েছে মানস সরোবরে। আর কি রয়েছে? ব্রহ্মপুত্র নদীর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কলেরু হ্রদ কোথায় অবস্থিত? কলেরু হ্রদ কোথায় অবস্থিত বলো? সঠিক অ্যান্সার কী হবে? কলেরু হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কলেরু হ্রদ অবস্থিত রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি বলো? নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উড়িষ্যার মধ্য দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। ওকে, দেখে নাও কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেই, তো এই রাজ্যগুলো মনে রাখবে। দেখো, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই যে রাজ্য রয়েছে, কয়টি রাজ্য রয়েছে? 8টি রাজ্য। এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। ওকে, পশ্চিমবঙ্গের রাজধানীর পাশে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত বলো? জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তিস্তা ও করলা নদীর উপরে রয়েছে জলপাইগুড়ি জেলা। তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোথায়? ভারতের কয়লা যদি মোট 100 হয়, তাহলে 80% কয়লা কোথায় সঞ্চিত রয়েছে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দামোদর উপত্যকায়, যেটাকে আমরা বলে থাকি ছোটনাগপুর মালভূমি এলাকা বা দামোদর উপত্যকা, অর্থাৎ একজ্যাক্ট ঝাড়খণ্ড এবং বেঙ্গলের মধ্যেই রয়েছে ভারতের প্রায় 80% কয়লার অবস্থান। ওকে, আর ঝাড়খণ্ডের মধ্যে সব থেকে বেশি একজ্যাক্ট প্লেসটা হচ্ছে ধানবাদ, বোকারো, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে বলো? কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল কত সালে, যেটাকে আমরা পাতাল রেল বলে থাকি? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1984 সালে কলকাতায় মেট্রো রেল প্রথম চলাচল করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ড্রাইপোর্টের অবস্থান হলো? পশ্চিমবঙ্গের ড্রাইপোর্টের অবস্থান হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কলকাতা। পশ্চিমবঙ্গের ড্রাইপোর্টের অবস্থান হচ্ছে কলকাতা। চলো পরবর্তী কোশ্চেন দেখো, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক অ্যান্সার কী হবে? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্যাডেল শৃঙ্গ বা স্যাডেল পিক। এটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, ভারতীয় সময় IST গণনা করা হয় ভারতের এক্সাক্ট কোন প্লেসটাকে বলো? ভারতের যে সময় রয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তো এটা ভারতের এক্সাক্ট কোন প্লেসটাকে ডেডিকেট করে? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভারতের যে প্লেস রয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদ, সেখানের যে স্থানীয় সময় সেটাকে ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম হিসাবে গণনা করা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ। পশ্চিমবঙ্গ বর্ষার মূল কারণ কি বলো? পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কি? অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, লন্ডন এবং কলকাতার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে। লন্ডন এবং কলকাতার মধ্যে সময়ের পার্থক্য দেখো, এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে রয়েছে লন্ডনের থেকে। ওকে, সময়ের পার্থক্যে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিগুলো শোষণ করে নেয়। ওকে, দেখো বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি? সব থেকে নিচের স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। সব থেকে উপরের স্তরের নাম কি? সব থেকে উপরের স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেন দেখো,
নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি বলো। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সার কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি? অপশন এ, অমরাবতী। অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে দেখো, পৃথিবীতে যদি মোট স্থলভাগের পরিমাণ হয় 100, তাহলে সেখানে ভারতের ভাগ কত রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 2.4, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2.4% হচ্ছে 100-তে। পৃথিবীর মোট স্থলভাগের 100-তে হচ্ছে 2.4% ভারতের ভাগ। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় বলো। ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? স্থানটার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ডিগবয়। ভারতের সবথেকে পুরাতন খনিজ তৈলখনি হচ্ছে ডিগবয়। ওকে, এখানে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, টোটো হলো এক প্রকার আদিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে, সেটি হলো বলো। টোটো হলো এক প্রকার আদিবাসী, এরা কোথায় দেখতে পাওয়া যায় টোটো উপজাতির মানুষ? সঠিক অ্যান্সার কী হবে বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে পাওয়া যায় টোটো উপজাতির মানুষকে দেখতে। আর যখন এই টোডো হয়ে যাবে, টোডো, ঠিক আছে, টোডো উপজাতির মানুষ দেখতে পাওয়া যায় কোথায়? নীলগিরি পাহাড়ে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল বলো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম হবে, সঠিক অ্যান্সার অপশান এ, মেদিনীপুর খাল। মেদিনীপুর খাল হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। পরবর্তী কোশ্চেন দেখো, এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতবর্ষের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো। এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জের নাম কি? মানে এলাকা এবং জনসংখ্যা দুই দিক থেকেই বৃহত্তম রয়েছে ভারতের কোন শহর বলো। সঠিক অ্যান্সার হবে অপশান এ, মুম্বাই। মুম্বাই হচ্ছে জনসংখ্যার দিক থেকেও বৃহত্তম এবং এলাকার দিক থেকেও বৃহত্তম শহর। ওকে, চল পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের মালভূমির প্রধান অংশ কোন জেলাতে অবস্থিত? পশ্চিমবঙ্গের মালভূমির প্রধান অংশ কোন জেলাতে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমির প্রধান অংশ বলতে এখানে ছোটনাগপুর মালভূমির কথা বলা হচ্ছে। তো ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ যে অংশটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পুরুলিয়াতে। ঠিক আছে, পুরুলিয়াকে মানভূম জেলা বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন সমুদ্র বন্দরে প্রাকৃতিক বন্দর আছে? নিচের কোন সমুদ্র বন্দরে প্রাকৃতিক বন্দর আছে বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নবতুতিকোরিন। নবতুতিকোরিন বন্দরে প্রাকৃতিক বন্দর আছে। ঠিক আছে, নবতুতিকোরিন যে সমুদ্র বন্দর, সেখানে প্রাকৃতিক বন্দর রয়েছে। দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। দ্য ভিও চিদাম্বরম পোর্ট টার্স অলসো নোন অ্যাজ তুতিকোরিন পোর্ট ইজ এ ন্যাচারাল হারবাল। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক পোর্ট। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে, জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের দিক থেকে ভারতের স্থান কত বলো। জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে পৃথিবীতে, তো আয়তনের দিক থেকে অপশান সি দ্য রাইট অ্যান্সার, সপ্তম স্থানে। ঠিক আছে, আয়তনে রয়েছে সপ্তম আর জনসংখ্যাতে হচ্ছে সেকেন্ড। প্রথম কে রয়েছে জনসংখ্যাতে? প্রথম জনসংখ্যাতে রয়েছে চীন। ঠিক আছে, আচ্ছা, আর ক্ষেত্রফলের দিক থেকে অর্থাৎ আয়তনের দিক থেকে প্রথম স্থানে কে রয়েছে? রাশিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় বলো। ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? কোশ্চেনটা পড়বে। কোশ্চেন বলছে যে ভারতে যখন সবুজ বিপ্লব হয় তখন কোন শস্যের উৎপাদন সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভারতের সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, দাগ্রিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো। দাগ্রিমা হিসাবে ভারতের পূর্বতম স্থানে অবস্থিত রাজ্যটির নাম কি বলো। পূর্বে কোন রাজ্য রয়েছে ভারতের? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। দাগ্রিমা অনুসারে ভারতের পূর্বতম প্রান্তে রয়েছে অরুণাচল প্রদেশ, আর পশ্চিম প্রান্তে রয়েছে গুজরাট। মনে রাখবে, পশ্চিম প্রান্তে রয়েছে গুজরাট। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? চলো এই প্রশ্নের আনসার করো।
দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি নদিয়া। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। দেখো মাহি নদী একমাত্র নদী যা কর্কট ক্রান্তি রেখাকে দুইবার কেটে দেয়। ঠিক আছে, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার কেটেছে। প্রথমে মধ্যপ্রদেশে, যেটা মধ্যপ্রদেশে কাটছে, তারপর এটি রাজস্থানের দিকে প্রবাহিত হয় এবং গুজরাটে প্রবেশ করে, যেখানে এটি দ্বিতীয়বার কাটে। মানে মধ্যপ্রদেশ আর গুজরাট এই দুটো জায়গাতে মাহে দুইবার ক্রস করছে কর্কট ক্রান্তি রেখাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ট্রপোপোজ হলো কি বলো? অপশান অনুযায়ী সঠিক আনসার ট্রপোপোজ। সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় ট্রপোপোজ। চলো পরবর্তী কোশ্চেন দেখো। অমরকণ্টক পর্বত থেকে দুটি নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে। পশ্চিম ও পূর্ব দুটি নদী হলো, বলো অমরকণ্টক পর্বত থেকে কোন দুই নদীর উৎপত্তি হয়েছে? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি নর্মদা ও মহানদী। নর্মদা ও মহানদী এই দুটি নদীর উৎপত্তি হয়েছে কোথায়? অমরকণ্টক পর্বত থেকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত, বলো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কে অবস্থিত? কমেন্ট করে দেখি। দেখো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত হচ্ছে কে? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ আসাম ও বাংলাদেশ। আসাম ও বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত। ওকে, দেখো এক্সাক্ট কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব স্থানে আসাম নেই, আসাম রয়েছে উত্তর পূর্ব স্থানে, মনে রাখবে উত্তর পূর্ব স্থানে। বাংলাদেশ পূর্ব স্থানে রয়েছে। আর অপশন বি দেখো বিহার ও ঝাড়খণ্ড, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম স্থানে। পশ্চিমবঙ্গের পশ্চিম স্থানে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড। ওকে, ম্যাপটা একটু দেখে নেবে, কারণ ম্যাপ থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? বলো লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? সঠিক আনসার হবে অপশন ডি লে। লে নামক শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টির শহর। দেখো লে হচ্ছে ভারতের উচ্চতম শহর। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের উচ্চতম শহরের নাম কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে লে। আর লে হচ্ছে ভারতের উচ্চতম বিমানবন্দর, এটাও মনে রাখবে, উচ্চতম বিমানবন্দরের নাম হচ্ছে লে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশান সি ভারতী। ভারতী হচ্ছে কুমেরুতে তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম। একটু ডিটেলস দেখে নাও। দেখো ডিটেলস কী রয়েছে। ভারতী ভারতের তৃতীয় আটলান্টিক গবেষণা কেন্দ্র এবং মেত্রীর পাশাপাশি দুটি সক্রিয় ভারতীয় গবেষণা কেন্দ্রের একটি হচ্ছে ভারতী। ওকে, চল পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়। কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে। কোশ্চেন কি বলছে? দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? সঠিক অ্যান্সার হবে কি বলতো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্টকে অনুকরণ করে তৈরি হয়েছিল কি ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। খড়গপুর রেলের কারখানা তৈরি হয়েছিল কবে? বলো খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল কবে? খড়গপুরে রেলের কারখানা কবে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 1900 সালে খড়গপুরে রেলের কারখানা স্থাপিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? বলো এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে? সঠিক আনসার হবে অপশান বি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে। পরবর্তী কোশ্চেন দেখো। উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কি? বলো উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কি? সঠিক অ্যান্সার কি হবে? উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম হচ্ছে রায়ডাক। চলো পরবর্তী কোশ্চেন দেখো। এখানে দেখো উত্তরবঙ্গ বলতে এখানে কিন্তু ভারতের কথা বলা হয়নি, একটু টাইপিংয়ে ভুল রয়েছে। এখানে উত্তরবঙ্গ বলতে পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পূর্বতম নদী। পরবর্তী কোশ্চেন দেখো। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার বর্ষার প্রথমে, বর্ষার শেষে, শীতকালে নাকি গ্রীষ্মকালে? বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বর্ষার প্রথমে। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় বর্ষার প্রথমে, অর্থাৎ বর্ষার শুরুতে। পরবর্তী কোশ্চেন দেখো। পশ্চিমবঙ্গের বেরো ধান চাষের প্রাধান্য দেখা যায়। পশ্চিমবঙ্গে বেরো ধান চাষের প্রাধান্য দেখতে পাওয়া যায় কোথায়? বলো প্লেসটার নাম কি? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি রাঢ় অঞ্চলে। পশ্চিমবঙ্গে বেরো ধান চাষের প্রাধান্য দেখতে পাওয়া যায় রাঢ় অঞ্চলে।
পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেল চালু হয়? বলো, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেল চলেছিল? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো এই প্রশ্নের কমেন্ট করো অ্যান্সার। এই প্রশ্নের আনসার হবে অপশান এ, হাওড়া থেকে হুগলি। হাওড়া থেকে হুগলি পশ্চিমবঙ্গে প্রথম রেল চলেছিল। ওকে, আর যদি তোমাদেরকে ভারতে জিজ্ঞেস করে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই থেকে থানে চলেছিল প্রথম রেল। কত সালে? 1853-তে। ওকে, আর পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করলে হাওড়া থেকে হুগলি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? বলো, রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, দার্জিলিং। দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত হচ্ছে রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি। ওকে, চলো একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। দেখো, রামাম নদীটি সিঙ্গাইল্লা পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে রঙ্গিত নদীর সঙ্গে মিশেছে, আর এর উপরেই রয়েছে রামাত ড্যাম। ওকে, এটা দার্জিলিংয়ের মধ্যে রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগে কি নামে পরিচিত? বলো, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। দেখো কোশ্চেনের ডিটেলস দেখে নাও। ওয়েস্টার্ন পার্ট অফ দ্য রিভার তিস্তা ইজ কল্ড তরাই আর ইস্টার্ন পার্ট কল্ড ডুয়ার্স। অর্থাৎ তিস্তা হচ্ছে পশ্চিম ভাগ কি নামে পরিচিত? পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত, আর ডুয়ার্স নামে পরিচিত হচ্ছে পূর্ব ভাগ। মনে রাখবে, ঠিক আছে? তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। বলো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশন সি, ব্যারন দ্বীপ। ব্যারন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ডোংরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে। বলো, ডোংরা জাতির মানুষেরা প্রধানত কোথায় বসবাস করে? সঠিক আনসার হবে অপশন এ, পীর পাঞ্চাল দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত ডোংরা উপজাতির মানুষেরা বসবাস করে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত? বলো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিতও রয়েছে? তো সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যাতে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিতও রয়েছে। ওকে, ভারতের প্রায় 37% ম্যাঙ্গানিজ কোথায় উৎপাদন করা হয়? উড়িষ্যাতে উৎপাদন করা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। এটা কিন্তু রিসেন্টলি ডাব্লিউবিসিএস প্রিলিতে জিজ্ঞেস করা কোশ্চেন। ওকে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে? অপশন ডি, তামিলনাড়ু। পরবর্তী কোশ্চেন দেখো, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দেখো, পশ্চিমবঙ্গে যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে প্রায় 5 থেকে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। সেই 5 থেকে 6টি ন্যাশনাল পার্ক কোথায় কোথায় অবস্থিত এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। চলো সঠিক আনসার হবে অপশন এ, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে তা হলো কোথায়? ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেটা কোথায়? সঠিক আনসার করো। সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, গুজরাট উপকূল। গুজরাট উপকূলে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? বলো, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ক্রান্তীয় মৌসুমী। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? বলো, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? সঠিক আনসার কী হবে? সঠিক স্থান হবে অপশন ডি, কচ্ছ। কচ্ছ জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? বলো, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? এটা কোশ্চেনটা রিপিট হয়েছে, অলরেডি আলোচনা করলাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় হচ্ছে দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বাঁকুড়া মৃত্তিকা হচ্ছে, বাঁকুড়ার যে মৃত্তিকা সেটা কেমন? বলো, বাঁকুড়ার মৃত্তিকা কেমন? এটা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কি বলো? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ল্যাটেরাইট মৃত্তিকা। বাঁকুড়ায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় কোথায়?
বলো। মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয়। অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার হবে অপশান বি, অ্যালুমিনিয়াম উৎপাদনে। এটা সায়েন্সের কোশ্চেন, ঠিক আছে। অ্যালুমিনিয়াম উৎপাদন বা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? দেখো এর আগে আমরা কিনে জেনেছি টোটো উপজাতি, এখানে কি বলা হচ্ছে? টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে দেখতে পাওয়া যায় টোডা উপজাতি। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে টোটো উপজাতি, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? বলো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আটলান্টিকা। আটলান্টিকাতে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম? পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম রয়েছে? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে সেই 23টি জেলার মধ্যে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম রয়েছে পুরুলিয়াতে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত। অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার করো। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে, অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার করো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, মাছ ধরে। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে। পরবর্তী কোশ্চেন দেখো, ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত। বলো, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? কমেন্ট করে দেখি, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তর শিলায় গঠিত হচ্ছে ছোটনাগপুর মালভূমি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? বলো, ভারত ও পাকিস্তানের যে সীমানা রয়েছে, যেটাকে রেড ক্লিফ বলা হয়, সেটা কার কৃতিত্ব? কে এই সীমানাটা নির্ধারণ করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান বি, স্যার সিরিল রেডক্লিফ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা ক্রিয়েট করেছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে, সিন্ধু নদের উৎপত্তি স্থলের নাম কি? বলো, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মানস সরোবর হ্রদ। মানস সরোবর হ্রদ থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? বলো, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1996। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত? বলো, পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লেজার হিমালয়, যেটাকে মধ্য হিমালয় বলা হয়। মধ্য হিমালয়তে পীর পাঞ্জাল গিরিশ্রেণী অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? বলো, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? সঠিক অ্যান্সার হবে অপশান বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে কোন রাজ্যের? বলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশি সীমানা স্পর্শ করেছে কোন রাজ্যের? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের সর্বাধিক সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গের সাথে। চলো পরবর্তী কোশ্চেন আছে, ঝাড়খণ্ড রাজ্য কবে তৈরি হয়? বলো তো, 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়, মনে রাখবে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী মহাশয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে কোথায় কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে? ভারতে কোথায় কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে? চলো এই প্রশ্নের আনসার করো। এই প্রশ্নের আনসার হবে অপশান এ, জলপাইগুড়ি, বক্সা ও জয়ন্তী পাহাড়তে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? বলো, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক আনসার হবে অপশান এ, লুসাই। ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে কোন ন্যাশনাল হাইওয়ে? বলো, জাতীয় সড়ক বনগাঁর সাথে কলকাতার সংযোগ স্থাপন করেছে কোন ন্যাশনাল হাইওয়ে? সঠিক আনসার হবে অপশান এ, NH-35। NH-35 কলকাতার বনগাঁর সাথে সংযোগ স্থাপন করেছে। আচ্ছা, কি দেখো, একটু বর্তমানে তথ্য রয়েছে, ঠিক আছে। বর্তমানে NH-35 এর নতুন নামকরণ করা হয়েছে NH-112, ঠিক আছে, NH-112 মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, 2011 সালের সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। 2011 সালের সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
সঠিক অ্যান্সার হবে অপশান বি পশ্চিমবঙ্গ, জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। এই যে কোশ্চেনটা দেখো, এবার তোমরা অনেকেই বলবে যে আপনি একটু আগেই তো বললেন যে ভারতের সর্বাধিক জনঘনত্ব রয়েছে বিহারে, তাহলে এখানে বিহার না হয়ে পশ্চিমবঙ্গ কেন অ্যান্সার হলো? তো এর কারণ হচ্ছে এখানে বিহার অপশানেই নেই, তো অ্যান্সার হবে কি করে? দেখো, পরীক্ষক আমাদেরকে যে কোশ্চেন দেবে সেই কোশ্চেন অনুযায়ী তো আমাদেরকে অ্যান্সার করতে হবে। আমি তার কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে পারি না। সে একটা নিজস্ব মাইন্ডসেট অনুযায়ী কোশ্চেনটা সেট করেছে। এখানে কী করেছে, দ্বিতীয় জনঘনত্বপূর্ণ যে রাজ্য পশ্চিমবঙ্গ তাকে অপশানে দেওয়া হয়েছে, প্রথম জনঘনত্বপূর্ণ রাজ্য বিহারকে অপশানে দেওয়া হয়নি। তো এবার তোমরা অনেকেই বলবে তাহলে আপনি কোশ্চেনটা ভুল বললেন, এখানে আপনার ভুল হয়েছে। ভুল নয়, অ্যাকচুয়ালি এমসিকিউতে যে কোশ্চেন সেট করে তার উপর ডিপেন্ড করে সে কোন থিঙ্কিংয়ের উপর, অর্থাৎ কোন ফ্যাক্টের উপর কোশ্চেনটাকে সেট আপ করেছে, ঠিক আছে? সো এই জন্য অনেক সময় এমসিকিউ কী হয়, তোমাদের মনে হয় যে এটা ভুল রয়েছে বা ভুল বলছেন, কিন্তু আলটিমেট এটাতে কিছু আলাদা ফ্যাক্ট থাকে, ঠিক আছে? সেটা বোঝার চেষ্টা করবে। এটা তখনই বুঝতে পারবে যখন তোমার ডিটেলসে পড়া থাকবে। যদি ডিটেলসে না পড়া থাকে তাহলে কিন্তু ধরতে পারবে না ভুলটা। ওকে, চলো, এই জন্য আমাদের অনেক কোশ্চেন জানা সত্ত্বেও ভুল হয়ে যায়। পরে যখন অ্যান্সার কির সাথে আমরা মিলিয়ে দেখি তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোশ্চেনটার অ্যান্সার আলাদা হতো আর আমরা আলাদা করে দিয়েছি। দেখো, পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় জেলায়। কোন জেলায় বলো? আর রাঢ় একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় কোন জেলায় বলো? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পশ্চিম মেদিনীপুর। রাঢ় একটা হচ্ছে ভূপ্রাকৃতিক অঞ্চল, এর বেশিরভাগ যে অংশ সেটা দেখতে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর জেলায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের, এক মিনিট, চলো, পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচক সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে বলো? পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক উচ্চ স্তরে রয়েছে? চলো, সর্বাধিক নিম্ন স্তরে কে রয়েছে? পুরুলিয়া। একটু আগে আমরা জানলাম এখানে সর্বাধিক উচ্চ স্তরের কথা জিজ্ঞেস করা হচ্ছে। সঠিক অ্যান্সার হবে অপশান এ। তো উচ্চ স্থানে রয়েছে কলকাতা, নিম্ন স্থানে রয়েছে পুরুলিয়া। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, আরাবলি একটা পুরানো, আরাবলি একটা কি? এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ভঙ্গিল পর্বত, হস্ট, আগ্নেয়গিরি, ব্লক পর্বত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আরাবলি হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে, মনে রাখবে আরাবলি প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত বলো? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? আনসার করো। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে তোমাদের অপশন ডি তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের সীমানা অন্যান্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে বলো? ভারতের কোন রাজ্যের সীমানা অন্যান্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে টাচ করেছে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সবথেকে বেশি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করিয়েছে। ওকে, আর উত্তরপ্রদেশ তো ভারতের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম স্থানে রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারত ও আফগান সীমান্ত রেখাকে কি বলা হয়? ভারত ও আফগান সীমান্ত রেখাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হবে কি বলো তো? ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে অপশান বি ডুরান্ড লাইন। ভারত ও আফগান সীমান্তকে বলা হয় ডুরান্ড লাইন। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী, ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হবে অপশান ডি দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল হচ্ছে ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত বলো? দেখো, এই কোশ্চেনটাই বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি আটলান্টিকায়। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আটলান্টিকায় অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যাশয় রয়েছে বলো? পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যাশয় রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো দেখি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি নিউ ব্যাঙ্গালোর। নিউ ব্যাঙ্গালোরতে কী রয়েছে? কৃত্রিম প্রত্যাশয়। ব্যাঙ্গালোর নয় কিন্তু, ঠিক আছে, মনে রাখবে নিউ ম্যাঙ্গালোরতে কী রয়েছে? কৃত্রিম প্রত্যাশয় রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভাকরা নাগাল জলধার নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত বলো? ভাকরা নাগাল নিম্নোক্ত কোন নদীর উপর রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি শতদ্রু। ভাকরা নাগাল শতদ্রু নদীর উপর রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়?
কোন দ্বীপে? সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে অপশান এ, লাক্ষাদ্বীপে ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, রাজস্থান। রাজস্থানে বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য দেখতে পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বলো, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মণিপুর। মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়? কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়? চলো সঠিক অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হবে অপশান বি, তাঞ্জাভুর। তাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। দেখো একটু ইতিহাসে নিয়ে যাই, তোমাদেরকে তথ্য দেওয়া রয়েছে। চোল রাজবংশের শাসনের পর তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলা দক্ষিণ ভারতের শস্যাগার নামে পরিচিত। চোল রাজবংশের শাসনের পর এটি তামিলনাড়ুর চালের বাটি নামেও পরিচিত। আচ্ছা, তাঞ্জাভুরকে কি বলা হয়? চালের বাটিও বলা হয়, কারণ এটি এই রাজ্যের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল। অর্থাৎ তামিলনাড়ুর সবথেকে বেশি ধান উৎপাদন কোথায় হয়? তাঞ্জাভুরতে। তাঞ্জাভুর বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিল কে? রাজরাজা প্রথম চোল। দেখে নাও টাইম পিরিয়ডটা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? বলো, কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? আনসার করো। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, বুধ ও শুক্র। বুধ এবং শুক্রের উপগ্রহ নেই। ওকে, আচ্ছা, কী তথ্য দেওয়া রয়েছে এখানে? পৃথিবীর একটি বড় প্রাকৃতিক উপগ্রহ আছে যা চাঁদ নামে পরিচিত, এবং মঙ্গল দুটি ক্ষুদ্র প্রাকৃতিক উপগ্রহ রয়েছে যা হচ্ছে ফোবস ও ডিমোস। আচ্ছা, মঙ্গলের দুটি উপগ্রহের নাম দেওয়া রয়েছে, ফোবস ও ডিমোস, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পৃথিবীর যমজ গ্রহের নাম কি? পৃথিবীর যমজ বোন কাকে বলা হয়? কোন গ্রহকে বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে বলো তো? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে শুক্র। শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। আচ্ছা, সূর্যের সবথেকে পাশে কোন গ্রহ রয়েছে? বুধ রয়েছে। পৃথিবীর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। সন্ধ্যাতারা কাকে বলা হয়? শুক্রকে সন্ধ্যাতারা বলা হয়। ওকে, এই তথ্যগুলো মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? সর্বোচ্চ মালভূমি অর্থাৎ সবথেকে উঁচুতে অবস্থিত মালভূমির নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি ভারতের সবথেকে উঁচুতে অবস্থিত মালভূমির নাম। আর এই ছোটনাগপুর মালভূমিতে কী বলা হয় বলো? ছোটনাগপুর মালভূমিকে কী বলা হয়? খনিজ ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? বলো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? আনসার কী হবে? আনসার হবে অপশান এ, কেরল। কেরল রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচার উৎপাদন হয়। ওকে, আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বিশ্বে রাবার বাগিচা উৎপাদনে ভারতের স্থান কত? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয়। বিশ্বে রাবার বাগিচা উৎপাদনে ভারতের স্থান হচ্ছে তৃতীয়, আর ভোক্তা হিসাবে চতুর্থ স্থানে রয়েছে। ওকে, বিশ্বে রাবার বাগিচার ভোক্তা হিসাবে ভারতের স্থান হচ্ছে চতুর্থ, আর উৎপাদন হিসাবে তৃতীয়। আর ভারতের সবথেকে বেশি উৎপাদন কোথায় হয়? কেরলে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের একটি শীতল মরু অঞ্চল কোনটি? ভারতের একটি শীতল মরু অঞ্চল বা কখনো জিজ্ঞেস করে ভারতের একটি শীতল মরুভূমির নাম কি? সঠিক আনসার একটাই হবে। সঠিক আনসার হবে অপশন বি, লাদাখ। লাদাখ হচ্ছে ভারতের শীতল মরুভূমি। দেখো মরুভূমি সাধারণত কী হয়? উষ্ণ হয়, কিন্তু শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। ওকে, থর ভারতের বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচিন কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচিন কোথায় অবস্থিত, অর্থাৎ কোন পর্বত শ্রেণীতে অন্তর্গত? সঠিক আনসার হবে অপশন সি, কারাকোরাম। কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত হচ্ছে সিয়াচিন হিমবাহ। আর এই সিয়াচিন হিমবাহ হচ্ছে বিশ্বের উচ্চতম কি? উচ্চতম যুদ্ধক্ষেত্র, মনে রাখবে, যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচিন, যেখানে আর্মি রয়েছে। ওকে, দেখো এখানে একটু তথ্য দেওয়া রয়েছে, ভারতের নয় পৃথিবীর যে উচ্চতম শৃঙ্গ সেগুলো দেখো। মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে বিশ্বের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা দেওয়া রয়েছে, ঠিক আছে, 8848.86 মিটার। আর কেটু, যার অপর নাম হচ্ছে গডউইন অস্টিন, এর উচ্চতা হচ্ছে 8611 মিটার। এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। আর বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি বলতো? কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 8586 মিটার। ওকে, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। কেটু, কেটু অবস্থিত হচ্ছে পিওকে, পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর এলাকাতে কেটু অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা ভারতের মধ্যে অবস্থিত। ওকে,
চলো পরবর্তী কোশ্চেন দেখো, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বলো, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক আনসার করো, একটু আগে বললাম, সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালের সর্বোচ্চ শৃঙ্গ। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের নয়, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বলো, সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে অপশন সি, গাংখার পুনেসাম। গাংখার পুনেসাম হচ্ছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম, যার উচ্চতা হচ্ছে 7570 মিটার। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের মধ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখবে, কী হবে সঠিক আনসার? কে কে পারবে বলো? ভারতের মধ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, ঠিক আছে, কী হবে? কাঞ্চনজঙ্ঘা হবে সঠিক আনসার, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নাঙ্গা পার্বত শিখর ডেসে অবস্থিত। নাঙ্গা পার্বত শিখর কোথায় অবস্থিত? বলো, নাঙ্গা পার্বত শিখর কোথায় অবস্থিত? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, গিলগিট বালুচিস্তান। গিলগিট বালুচিস্তানের নাঙ্গা পার্বত শিখর অবস্থিত। দেখো একটু তথ্য দেওয়া রয়েছে এখানে, তথ্যগুলো দেখে নাও। স্থানীয়ভাবে ডায়ামার নামে পরিচিত নাঙ্গা পার্বত্য সমুদ্রপৃষ্ঠ থেকে 8126 মিটার উঁচুতে বিশ্বের নবম সর্বোচ্চ পর্বত। ঠিক আছে, বিশ্বের নবম সর্বোচ্চ পর্বত হচ্ছে নাঙ্গা পর্বত, যার উচ্চতা হচ্ছে 8126 মিটার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, মহাবালেশ্বর কোন পর্বতমালার অন্তর্গত? বলো, মহাবালেশ্বর কোন পর্বতমালায় অবস্থিত? সঠিক আনসার কি বলো? মহাবালেশ্বর। সঠিক আনসার কমেন্ট করো ফার্স্ট। সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত হচ্ছে মহাবালেশ্বর। চলো পরবর্তী কোশ্চেন, এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? সঠিক আনসার হয়ে যাবে কি বলতো? এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? সঠিক আনসার হবে অপশন বি, উরাল পর্বত। উরাল পর্বত এশিয়া ও ইউরোপের সীমানায় অবস্থিত। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অ্যালব্রুজ। অ্যালব্রুজ হচ্ছে ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম। এটা কিন্তু রিসেন্টলি দেখা গেছে রেল গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, পেড্রো তালাগা। পেড্রো তালাগালা এটা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম। ঠিক আছে, পেড্রো তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম, যার উচ্চতা হচ্ছে 8281 মিটার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, বীরভূমে অবস্থিত মামা ভাগ্নে পাহাড় কী ধরনের পাহাড়? বলো, দেখো পরীক্ষায় জিজ্ঞেস করেছিল রিসেন্টলি, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ারে আই থিঙ্ক জিজ্ঞেস করেছিল যে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার হয়ে গেছিলো তখন কী বলো তো? বীরভূম। বীরভূমে অবস্থিত হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। তো এটা কী ধরনের পাহাড়? বলো, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ক্ষয়জাত পাহাড়। মামা ভাগ্নে পাহাড় হচ্ছে ক্ষয়জাত পাহাড়। ওকে, বীরভূমে অবস্থিত, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? বলো, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? আনসার করো দেখি, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এই প্রশ্নের আনসার কি হবে? এই প্রশ্নের আনসার হয়ে যাবে তোমাদের অপশন সি, টিটিকাকা। টিটিকাকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ। এটা কোথায় অবস্থিত? এটা উত্তর আমেরিকাতে অবস্থিত, অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, মনে রাখবে। ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করে টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার, ঠিক আছে, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। আর সর্বোচ্চ হ্রদ পৃথিবীর হচ্ছে টিটিকাকা। ওকে, কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? বলো, নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, উত্তর আমেরিকাতে অবস্থিত বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উত্তর আমেরিকাতে অবস্থিত। এর আগে আমরা জানলাম দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, এখানে বলছে উত্তর আমেরিকা। তো সঠিক আনসার হয়ে যাবে কি বলো? অপশন বি, সুপেরিয়র। সুপেরিয়র হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, যেটা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকাতে অবস্থিত। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দক্ষিণ আমেরিকায় অবস্থিত বৃহত্তম স্বাদু জলের নাম কি, তখন সঠিক অ্যান্সার কী হবে? তখন সঠিক অ্যান্সার হবে টিটিকাকা। কিন্তু এখানে যখন জিজ্ঞেস করবে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, তখন সঠিক অ্যান্সার হবে কি? সুপেরিয়র, যেটা কোথায় অবস্থিত? যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকাতে অবস্থিত। আচ্ছা, একটু তথ্য দেখে নাও। দেখো কি রয়েছে, এটি গভীরতার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, গভীরতার দিক থেকে
সাথে এটি ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ। ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ইংলিশ চ্যানেলের সাঁতারে পার হওয়া প্রথম ভারতীয় পুরুষের নাম কি? ইংলিশ চ্যানেল সাঁতারে পার হওয়া প্রথম ভারতীয় পুরুষের নাম কি? এটা আই থিঙ্ক সকলেই পারবে। সঠিক আনসার হবে অপশন এ, মিহির সেন। মিহির সেন ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন প্রথম ভারতীয় পুরুষ হিসাবে। ওকে, দেখো তথ্য দেখে নাও। তিনি প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন চতুর্থ দ্রুততম সময়ে 14 ঘন্টা 45 মিনিট লাগাতার সাঁতার কেটেছিলেন কে? মিহির সেন। তারপরে মিহির সেনকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কে? আরতি সাহা। তিনিও কিন্তু ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন প্রথম মহিলা হিসাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন নদীর অপর নাম ত্রাসের নদী? বলো, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? সঠিক আনসার হবে অপশন বি, তিস্তা। তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো। লুনি নদীর উৎপত্তি হলো, লুনি নদীর উৎপত্তি কোথায় হয়েছে বলো? সঠিক আনসার হবে অপশন এ, আরাবলি। আরাবলিতে হচ্ছে লুনি নদীর উৎপত্তি স্থল। লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, মনে রাখবে। কোশ্চেন জিজ্ঞেস করে ভারতের অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন নদী দক্ষিণী গঙ্গা নামে পরিচিত? দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোদাবরী। গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো। সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? বলো, সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, আরাবলি। আরাবলি পর্বত থেকে উৎপন্ন হয়েছে সবরমতী নদী। চলো পরবর্তী কোশ্চেন দেখো। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? মথুরা, মথুরা শহর কোন নদীর তীরে অবস্থিত বলো? সঠিক অ্যান্সার হবে অপশন এ, যমুনা। যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে মথুরা শহর। আর অযোধ্যা সরিউ নদীর তীরে অবস্থিত, মনে রাখবে। কোশ্চেন জিজ্ঞেস করে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। এটা নির্মাণ হয়েছিল 1961 সালে। সব থেকে পুরাতন পাওয়ার অ্যাটমিক স্টেশন তারাপুর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। গোয়ার রাজধানীর নাম কি? গোয়ার রাজধানীর নাম কি বলো? গোয়ার রাজধানীর নাম হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার, পানাজি। পানাজি হচ্ছে গোয়ার রাজধানীর নাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বলো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? আগে আলোচনা করেছি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। এটা হচ্ছে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, সব থেকে বড় গ্রহ। ওকে, বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। শুক্রকে বলা হয় যমজ গ্রহ পৃথিবীর। চলো পরবর্তী কোশ্চেন দেখো। সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? সঠিক আনসার হবে অপশন বি, প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতের প্রধান সমুদ্র বন্দর কয়টি? বলো, ভারতের প্রধান সমুদ্র বন্দর কয়টি? সঠিক আনসার হবে অপশন সি, ভারতের প্রধান সমুদ্র বন্দরের সংখ্যা হচ্ছে 13টি। তার মধ্যে 12টি রয়েছে সরকারি, একটা রয়েছে প্রাইভেট। ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দর হচ্ছে চেন্নাই, মনে রাখবে। ঠিক আছে, আর চেন্নাই ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, এক মিনিট, একটা ইনফরমেশন ভুল হচ্ছে। ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর আই থিঙ্ক হবে মুম্বাই। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের পুরাতন সমুদ্র বন্দর, তখন সঠিক অ্যান্সার হবে চেন্নাই। ওকে, একটু তথ্যটা কনফিউজ ছিল, সো একটু দেখে নেবে গুগলে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। রুদ্রপ্রয়াগ শহরটি অলকান্দা ও কোন নদীর সংযোগস্থলে অবস্থিত? বলো, রুদ্রপ্রয়াগ শহরটি অলকান্দা আর কোন নদীর সংযোগস্থলে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন, বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রুদ্রপ্রয়াগ শহরটি আলকান্দা ও মন্দাকিনী নদীর সংযোগস্থলে অবস্থিত। অর্থাৎ অলকান্দা ও মন্দাকিনী এই দু নদীর সংযোগস্থলে তৈরি হয়েছে রুদ্রপ্রয়াগ শহরটি। পরবর্তী কোশ্চেন দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নোন অ্যাজ দ্য প্রিল সিটি? বলো, প্রিল সিটি কাকে বলা হয়? প্রিল সিটি কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে বলা হয় প্রিল সিটি। আর হাইটেক সিটি কাকে বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত বলো?
রাজস্থানের ছেত্রী কিসের জন্য বিখ্যাত? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশন এ, তামার জন্য। রাজস্থানের ছেত্রী নামক স্থানটি তামার জন্য বিখ্যাত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? সব থেকে লম্বা বাঁধ? সঠিক আনসার হবে অপশন বি, হীরাকুদ বাঁধ। এটা কোন নদীর উপর রয়েছে? এটা রয়েছে মহানদীর উপর। ঠিক আছে, কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, মালদ্বীপের রাজধানীর নাম কি? বলো, মালদ্বীপের রাজধানীর নাম কি? সঠিক আনসার হবে অপশন ডি, মালে হচ্ছে মালদ্বীপের রাজধানীর নাম। ওকে, তো যাই হোক, আমাদের 200টি ভূগোল কোশ্চেনের আলোচনা কমপ্লিট হলো। তোমরা জানিও তোমাদের ক্লাসটি কতটা উপকার এসেছে, কতটা ভালো লেগেছে, কোশ্চেন কেমন স্ট্যান্ডার্ড ছিল, সমস্ত ইনফরমেশন যেগুলো তোমাদেরকে বলা হয়েছে সেই ইনফরমেশনগুলো তোমাদের কতটা উপকার এসেছে একটা ফিডব্যাক তোমরা নিশ্চয়ই জানিও, কারণ তোমাদের ফিডব্যাক ছাড়া আমরা আমাদের যে কন্টেন্টের কোয়ালিটি সেটা ইমপ্রুভ করতে পারবো না। সো চেষ্টা করবে একটা ভালো থেকে ভালো ফিডব্যাক দেওয়ার। যদি কোনো ত্রুটি মনে হয় তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমাদের সেই ত্রুটিকে আমরা দূর করার চেষ্টা করব। ওকে, সো ফিডব্যাক কিন্তু মাস্ট জানাবে। আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো একটা লাইক করে দেবে, আর যদি বন্ধুদের শেয়ার করার উপযুক্ত ভিডিও মনে হয় তো শেয়ার করতে পারো, তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল করে রাখবে, তাহলে ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সর্বদা মোটিভেট থেকো। আর যাদের পরীক্ষা রয়েছে ডাব্লিউপি কনস্টেবল তাদের সকলকে অল দ্য বেস্ট, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা ভালো হবে। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।